আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অশোক উপাখ্যান। যতদূর মনে পড়ে, ছেলেবেলায় একবারই মাত্র বাবার কাছে খুব বকুনি খেয়েছিল অশোক। তখন তার বয়স মাত্র 7 বছর। 7 বছরই তো। তখন সে ক্লাস 2তে পড়ে। তখনও আলিপুর পার্ক রোডের বাড়িটা তৈরি হয়নি। ওরা থাকতো চিত্তরঞ্জন এভিনিউয়ের হলদে রঙের 3তলা বাড়িটায়। সে বাড়ির সামনে কোনো বাগান ছিল না, খেলবার কোনো জায়গাও ছিল না। সেই দিনটা নিশ্চয়ই ছিল রবিবার কিংবা কোনো ছুটির দিন, কারণ ঘটনাটা ঘটেছিল বেলা 1টা বা 1:30টার সময়। ছাদে খুব গনগনে রোদ ছিল, অশোকের স্পষ্ট মনে আছে। ছুটির দিন না হলে ওরকম সময় তো বাবা বাড়িতে থাকতেন না। অশোকেরও স্কুলে থাকবার কথা। অবশ্য অনেক ছুটির দিনেও বাবাকে দেখতে পেত না অশোক। বাবা খুব ব্যস্ত মানুষ, প্রায়ই তাকে কাজের জন্য যেতে হতো দিল্লি, বোম্বাই, আহমেদাবাদ। মাসে অন্তত 2বার যেতেন ব্যাঙ্গালোরে। সেখানে বাবার আরও একটা অফিস ছিল। চিত্তরঞ্জন এভিনিউয়ে সে বাড়িটায় অনেক ঘর ছিল। তার মধ্যে 3তলার 2টো ঘর ভর্তি বোঝাই ছিল বাবার অফিসের খাতাপত্র। সেই ঘরে ছোটদের ঢোকা নিষেধ। বাবা কলকাতার বাইরে থাকলে ঝি চাকররাও সেই 2টো ঘরে ঝাড়পোছ করতে ঢুকত না। তবু সেই 7 বছর বয়সে দুপুরবেলা অশোক চুপি চুপি ঢুকেছিল বাবার একটা অফিস ঘরে। বাবা তখন পাশের ঘরে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই অফিস ঘরটায় ছিল 2টি স্টিলের আলমারি আর একটা চেয়ার ও একটা টেবিল। অশোকের স্পষ্ট মনে আছে, সেই ঘরে একটার বেশি চেয়ার ছিল না। বাবার যে 2-3 জন কর্মচারী ওই ঘরে দেখা করতে আসতো, তারা সর্বক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো। দরজার বাইরে জুতো খুলে ঢুকতো তারা। অবশ্য 1তলায় তাদের মস্ত বড় একটা বসবার ঘর ছিল। তার একদিকে সোফা সেট আর একদিকে চৌকির উপর ফরাস পাতা। অশোক সেই ঘরে ঢুকে টেবিলের ডান দিকের দেরাজ খুলে ফেলেছিল আস্তে আস্তে। সেটা চাবি দেওয়া ছিল না। তার মধ্যে হাত ঢোকাতেই অশোক পেয়ে গিয়েছিল জিনিসটা, একটা রিভলভার। অশোকের নিজের খেলনা বন্দুক পিস্তল ছিল। সেই জিনিসটা প্রায় সেরকমই দেখতে। অশোকের খেলনা বন্দুক পিস্তল দেখলে কেউ ভয় পায় না, বরং হাসে। চরতাম কিংবা ভুপি ভাইয়া কিংবা লক্ষ্মীকে যখন অশোক তার খেলনা পিস্তল দিয়ে গুলি করে, তখন তারা 2 হাতে বুক চেপে ধরে মার গায়ে বলে হাসতে থাকে। কিন্তু বাবার হাতে এই পিস্তলটা দেখে সরকার যে ভয় কাঁপছিল কেন? দৃশ্যটা অশোক দেখে ফেলেছিল আড়াল থেকে। ছাদের পেছনের দিকের কার্নিশ দিয়ে উকি মারলে এই ঘরের ভেতরটা দেখা যায়। লক্ষ্মী দুধ খাওয়াতে এলেই অশোক ছাদের চতুর্দিকে দৌড়ে দৌড়ে পালাতো। আগের দিন সকালে সেই রকমভাবেই দৌড়াতে দৌড়াতে অশোক একবার একেবারে এক কোণে এসে পড়ে কার্নিশ ধরে উঠবার চেষ্টা করছিল। তখনই সে দেখতে পেল যে বাবা এই পিস্তলটা উঁচিয়ে কড়া গলায় সরকারজিকে বলছেন, হ্যাঁ, আমি বাঙালি লোকদের বেশি ফেভার করি, বেছে বেছে তাদের নকরি দিই। তাই বলে তোমরা আমার সিট পার চড়ে বসবে? কুত্তেকে অলাদ, তোর ছাদ দিয়ে আমি ছুঁড়ে দেব, বেঈমান কাহিকা। সরকারজি হাত জোর করে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। ঝুপ করে নিচু হয়ে বাবার পা ধরে কাঁদতে লাগলো। দৃশ্যটা দেখে বেশ মজা লাগলো অশোকের। 7 বছর বয়সে সব ঘটনার মর্ম বোঝা যায় না। একজন কেউ ভয় দেখাচ্ছে আর একজন ভয় পাচ্ছে। শিশুর মনোজগতে এ তো মানব সমাজের স্বাভাবিক দৃশ্য। জন্ম থেকে এরকমই তো তারা দেখে। এর মধ্যে যে ভয় দেখায়, যে কোনো শিশু তাকেই পছন্দ করে। সেও ওরকমই একজন হতে চায়। অশোকের চোখে বাবা একজন বীর পুরুষ। সেজন্য সে বাবার খেলনাটা নিতে চেয়েছিল। রিভলভারটা হাতে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে এসেছিল। সে জানে তার হাতে এটা দেখলে লক্ষ্মী বা ভুপি ভাইয়ারা ভয় পাবে না, খেলনা পিস্তলই ভাববে। তাকে এখন সরকারজির মতো কাল্পনিক কয়েকটি প্রতিপক্ষ তৈরি করে নিতে হবে। সেই জন্য ছাদে যাওয়া দরকার। কিন্তু লক্ষ্মী আগেই তাকে দেখতে পেল। অমনি সে চেঁচিয়ে উঠল, আরে আরে ছোটবাবু, তুমি পিতাজির ঘরে ঘুষেছিলে, ওটা কি নিয়েছ? আরে বাপ রে বাপ। অশোকের বাবার ঘুম খুব পাতলা। তিনি লক্ষ্মীর চিৎকার শুনেই বাইরে ছুটে এসেছিলেন। কনিষ্ঠ সন্তানের হাতে রিভলভারটি দেখা মাত্রই তিনি চিনে ফেললেন।
দারুণ আতঙ্কে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার মনে পড়ল রিভলভারটি লোড করা এবং খুব সম্ভবত সেফটি কেজ আটকানো না। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, অশোক বেটা, কেন আমার জিনিস নিয়েছ? তোমার কত টয় আছে, রাখ দো, জমিন পার রাখ দো, ধীরে ধীরে। অশোক রিভলভারটি উঁচিয়ে খিলখিল করে হেসে বলছিল, পিতাজি, ঢিসুম ঢিসুম। তৎক্ষণাৎ রঘুবীর প্রসাদ উপর হয়ে শুয়ে পড়েছিলেন মাটিতে। তার দৃঢ় ধারণা হয়েছিল এলোমেলো গুলি ছিটকে আসবে, ছেলেটা নিজেই মারা পড়তে পারে। বাবা ও সরকারজির মতো ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়েছেন দেখে আরও মজা পেয়েছিল অশোক। তাহলে বাবার চেয়েও সে বড় বীর পুরুষ। এই খেলাটা তো চমৎকার। সে রিভলভারটির মুখ ঘোরালো বাবার দিকে। মাটি থেকে মুখ না তুলে রঘুবীর প্রসাদ বলে যাচ্ছিলেন, লক্ষ্মী, উসকো পাকড়ো, অশোক বেটা, উসে ও টয় রাখ দো, অনেক ভালো ভালো টয় দিব, চকলেট, পেস্ট্রি, जो तुम मानोगे। लक्ष्मी, माई जी को तुरंत बुलाओ। অশোক বেটা, ऐसा मत करो, তোমার পিতাজি মরে যাবে। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা কিছু ঘটেনি। অশোকের মা এসে পড়েছিলেন। মা একটুও ভয় পাননি। মা সিঁড়ির মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলেছিলেন, দে, ওটা আমায় দে। অশোক, দোষটামি করিস নে, দে বলছি। অশোক তবুও দিতে চায়নি। মা হঠাৎ দৌড়ে এসে তাকে ধরে ফেলে হাত থেকে কেড়ে নিয়েছিলেন রিভলভারটা। তখন দেখা গেল বাবার রাগ। এর আগে তিনি অশোককে কোনো দিন কড়া কথাও বলেননি পর্যন্ত। সেদিন মাটি থেকে উঠে এসে তিনি অশোকের সামনে দাঁড়িয়ে গর্জন করতে লাগলেন। অশোকের হাতে তখন আর অস্ত্র নেই। বাবার শারীরিক শক্তি বেশি, সেই জন্য তিনি ভয় দেখাতে পারলেন ছেলেকে। শুধু ভয় দেখিয়েই ক্ষান্ত হলেন না, শেষ পর্যন্ত রাগ সামলাতে না পেরে দুটো চর কষিয়ে দিলেন। সেই ঘটনা অশোক কোনো দিন ভুলতে পারেনি। এর কয়েক মাস পরেই অশোককে পাঠিয়ে দেওয়া হয় দার্জিলিং কনভেন্ট স্কুলে। ছুটিতে বাড়ি এলে বাবা খুব ভালো ব্যবহার করতেন। অশোকের কোনো শখ মেটাতে বাবা কখনো কার্পণ্য করেননি। অশোকের যখন 17 বছর বয়স, তখনই বাবা তাকে একটা ফিয়াট গাড়ি উপহার দিয়েছিলেন, অশোকের নিজস্ব গাড়ি। 1 বছর বয়স বাড়িয়ে অশোক সেই সময়ে ড্রাইভিং লাইসেন্স করে নিয়েছিল। কৈশোর পার হবার পর অশোক বাবার একটি অন্য পরিবর্তন লক্ষ্য করেছিল। বাবা আগে প্রায়ই বাংলা বলতেন, বাংলা অনেকটা ভালোই শিখেছিলেন, কিন্তু আজকাল আর বাংলা বলতেই চান না। বাড়িতে কেউ বাংলা কথা বললে তিনি স্পষ্ট বিরক্ত হন। অশোকের মাতৃভাষা বাংলা, কিন্তু সে বাঙালি নয়। রঘুবীর প্রসাদ ছাত্র বয়সে একবার শান্তিনিকেতনে দোল উৎসব খেলতে গিয়েছিলেন। সেই উৎসব দেখে তার এত ভালো লেগেছিল যে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে বাঙালি মেয়ে বিয়ে করবেন। যেন ইচ্ছাটা কাজে পরিণত করা খুব সহজ ছিল না। 3 পুরুষ ধরে তাদের পরিবার কলকাতাবাসী হলেও বিয়ে শাদী হয় রাজস্থানে। রঘুবীর প্রসাদের বাবা জবরদস্ত লোক ছিলেন। তার অমতে যাওয়ার সাধ্য রঘুবীর প্রসাদের ছিল না। স্বজাতির মধ্যেই বাবার মনোনীত পাত্রীকে বিয়ে করতে হলো, কিন্তু সেই স্ত্রীর মৃত্যু হলো 1 বছরের মধ্যেই। আর তার 3 বছর পর রঘুবীর প্রসাদ তার বাবার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে তারপর তার সাধ পূরণ করেছিলেন। পুণ্যশীলা রায়চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয় দেরাদুনে। রঘুবীর প্রসাদের কাছ থেকে বিবাহ প্রস্তাব রায়চৌধুরী পরিবার প্রত্যাখ্যান করতে পারেনি। বিয়ের পর কিছুদিন রঘুবীর প্রসাদ বাংলা সংস্কৃতির প্রতি অনেকখানি আকৃষ্ট হয়েছিলেন। ঘন ঘন বাংলা সিনেমা থিয়েটার দেখতে যাওয়া, বাড়িতে বাংলা গানের রেকর্ড, কিছু কিছু বাঙালি রান্না। বংশগতভাবে নিরামিষাশী হলেও একদিন চিংড়ি মাছ চেখে দেখলেন এবং পছন্দও করলেন। কিন্তু এই প্রতি বেশি দিন টেকেনি। ব্যবসা জগতে তিনি বাঙালি কর্মচারীদের কাছ থেকে বারবার আঘাত পেয়েছেন। তাদের তিনি বেশি বেশি সুযোগ দিলেও তারা বিশ্বাসের মূল্য দিতে পারেনি। তাছাড়া তাদের অনেকের মুখেই একটা সূক্ষ্ম বিদ্রোহের হাসি লেগে থাকে। এটা তার অসহ্য মনে হয়। 2 পয়সার মুড়ো দিনেই তবু একটা সবজান্তা ভাব। অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন যে বাঙালি জাতটা নিমকহারাম। যতই এদের দাও, একটু পেছন ফিরলেই নিন্দে শুরু করবে। বাঙালিরা নিজেরা যা পারে না, অন্য কেউ তা পারলেও তারা তা মেনে নিতে শেখেনি। পুণ্যশীলার একটি বড় কৃতিত্ব এই যে তিনি পরপর 5টি সন্তানের জন্ম দিয়েছেন।
প্রত্যেকটিই ছেলে। এইসব পরিবারে পুত্র সন্তানের বড় কদর। অবশ্য সব ভারতীয় পরিবারেই তাই। তবে ব্যবসায়ী পরিবারে মেয়েরা যে শুধু সম্পত্তির বড় একটা অংশ নিয়ে চলে যায় তাই নয়, ব্যবসায় ভাগও বসাতে চায়। অশোকের উপরের 4টি ভাইই বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। প্রত্যেকেই মাঝারি ধরনের লেখাপড়া শিখে ব্যবসাতে মন দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। তারা ছড়িয়ে পড়েছে ভারতের নানা প্রান্তে। অশোক একবারে ছোট ছেলে বলেই হয়তো বেশি বেশি মা ঘেঁষা। বড় হয়ে অশোক জানতে পারে যে ব্যাঙ্গালোরে তার বাবার একটি রক্ষিতা আছে। তার দাদারাও এ ব্যাপারটি জানে, কিন্তু তারা কেউ এ নিয়ে মাথা ঘামায়নি। রঘুপ্রসাদকে প্রায়ই ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হয়। তার সেবা যত্নের জন্য সেখানে একজন মেয়ে মানুষ রেখে দিলে দোষের কি আছে? কিন্তু এই ব্যাপারটা জানতে পেরে অশোক যেন আরও একটু বেশি মাকে আঁকড়ে ধরতে চেয়েছিল। মাও কি জানে? অশোক মাকে জিজ্ঞেস করতে সাহস পায় না। মা যেন বড় বেশি চাপা। মা সকলের সেবা যত্ন করেন, হাসেন, বই পড়েন, কিন্তু মনে মনে তার সম্পর্কে যে কি ভাবেন তা বোঝা যায় না। অশোক সাবালক হয়ে ওঠার পর তাকেও মায়ের আঁচল ছাড়া করে ব্যবসায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন রঘুবীর প্রসাদ। কিন্তু ইতিমধ্যে একটা ব্যাপার ঘটে গেল। 17 বছর বয়সে একটা নিজস্ব ফিয়াট গাড়ি পেয়ে অশোক যেখানে সেখানে চরকি দিয়ে বেড়াত। ততদিনে রঘুবীর প্রসাদ পশ্চিম বাংলার 11খানা পেট্রোল পাম্পের মালিক। সুতরাং অশোকের পেট্রোলের কোনো চিন্তা নেই। এক টিপ টিপ বৃষ্টি পড়া সন্ধ্যাবেলা অশোক মোমিনপুর মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসকে কাটাতে গিয়ে হঠাৎ বাঁ দিকে ঘুরে গিয়ে এক ভদ্র মহিলা এবং তার সঙ্গে একটি 7-8 বছরের মেয়েকে চাপা দিল। গাড়ির ধাক্কায় দুটো শরীরই ছিটকে পড়ল মাটিতে। গাড়ির 4টে চাকা চলে গেল তার উপর দিয়ে। মড়মড় করে শব্দ হলো। পুরো ব্রেক কষার পরও গাড়িটা বিকট শব্দ করে থামল একটু দূরে। অশোক পেছন ফিরে তাকালো। গাড়িতে অশোকের এক বন্ধু ছিল। সে কোনো কথা না বলে দরজা খুলে নেমেই এক দৌড়ে মিলিয়ে গেল অন্ধকারে। অশোক আর কিছু ভাবার সময়ও পেল না। সেও গাড়ি থেকে নেমে দৌড় মারল। বৃষ্টির জন্য রাস্তায় বেশি লোক ছিল না। কেউ তাকে তাড়া করে আসেনি। অশোক অন্ধের মতো ছুটতে ছুটতে কোথায় যে গিয়ে পড়ল তা সে জানে না। এই শহরে সে এতদিন আছে, কিন্তু কোনো দিনই পায়ে হেঁটে ঘোরার অভ্যাস নেই। নিরাপদ দূরত্বে গিয়ে সে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসতে পারত, কিন্তু তার মাথার মধ্যে কোনো যুক্তি কাজ করছিল না। মাথাটা যেন ফাঁকা। তার কি নাম, কোথায় বাড়ি, এসব কিছুই যেন মনে নেই। অনেক রাতে জল কাদা মেখে খালি পায়ে অশোক ফিরে এলো বাড়িতে। ততক্ষণে তার বোধ ফিরে এসেছে। বাড়ির বাইরে কোথাও রাত কাটাবার কথা সে চিন্তাই করতে পারে না। তাছাড়া তার কাছে টাকা কড়িও বিশেষ নেই। কোথায় আর যাবে? বাড়িতেই তো ফিরতে হবে। কিন্তু বাবা কি বলবেন সেই ভয়েই সে কাঁপছিল থরথর করে। বাড়ি ফিরে সে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করেছিল পাগলের মতো। সে কান্না আর থামেই না। দুঃখ বা ভয়ের কান্না তো নয়, তার মধ্যে যেন মিশেছিল খানিকটা পাগলামি। মা অনেক প্রশ্ন করে করে ঘটনাটা জেনে নিলেন। রঘুবীর প্রসাদ সেদিন কলকাতাতেই ছিলেন। তিনি সব শুনে বললেন, বেওকুফ, গাড়ি কাহে ছোড়কে আয়া। কলকাতা শহরে কোনো গাড়ি মানুষ চাপা দিলে সে গাড়ি আর থামে না। থামলেই জনতা এসে আক্রমণ করবে। গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। তখন অশোক কেন গাড়িটা অকুস্থলে ফেলে এলো? রঘুবীর প্রসাদের ছেলে এত দুর্বল কেন হবে? পরদিন ভোরেই অশোককে পাঠিয়ে দেওয়া হলো দিল্লিতে। এই ঘটনার ফলে কয়েকটি অনভিপ্রেত প্রতিক্রিয়া হয়েছিল। ঘটনাস্থলেই বাচ্চা মেয়েটি মারা যায়। তার মা 2 দিন হাসপাতালে থেকে শেষ নিঃশ্বাস ফেলে। তবে অশোকের নামে কোনো মামলা মোকদ্দমা হয়নি। রঘুবীর প্রসাদের ব্যবস্থাপনা এমনই নিখুঁত। এমনকি কয়েকদিন বাদে খানিকটা কাঁচটাচ ভাঙাচোরা অবস্থায় গাড়িটাও ফেরত এনেছিলেন। খবরের কাগজে এই দুর্ঘটনার সায় দিয়ে তাদের পরিবারের কোনো উল্লেখও ছিল না। এই উপলক্ষে পূর্ণশীলার সঙ্গে তার স্বামীর একটা গুরুতর মনোমালিন্য হল। ব্যবসার ব্যাপারে তার স্বামী কোথায় কত নিষ্ঠুরতা দেখাচ্ছে তার সব খবর তিনি রাখতেন না। কিন্তু এত বড় একটা মর্মান্তিক ব্যাপারেও রঘুবীর প্রসাদের হৃদয়হীনতা তিনি ঠিক সহ্য করতে পারেননি। মামলা মোকদ্দমা চাপা দেওয়া হয়েছে তা ঠিক আছে। যে দুটি প্রাণ গেছে, অন্য একজনকে শাস্তি দিলে তো তাদের ফেরত পাওয়া যাবে না।
কিন্তু যে পরিবারটির ওপর এত বড় বিপদ নেমে এলো তাদের তো সাহায্য করা যায়। রঘুবীর প্রসাদের তো টাকা পয়সার অভাব নেই। রঘুবীর প্রসাদের বক্তব্য হলো, টাকা পয়সার প্রশ্ন নয়, এরকম ঘটনার সঙ্গে তাদের পরিবারের নাম জড়ানোটাই মূর্খতা। টাকা পয়সা তিনি গ্রাহ্য করেন না। পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। তীব্র বিদ্রূপের সঙ্গে তিনি স্ত্রীকে বলেছিলেন, অত বেশি বাঙালি বাঙালি করো না। যেসব পুলিশ তার কাছ থেকে ঘুষ খেয়েছে, লেবার কোর্টের যে হাকিম মামলা ডিসমিস করে দিয়েছে, তারা বাঙালি নয়। অনেককাল পরে পূর্ণশীলা রাগ করে 3 মাসের জন্য বাপের বাড়িতে গিয়ে রইলেন। আর ওদিকে দিল্লিতে অশোকের মাথার গোলমালের স্পষ্ট লক্ষণ দেখা গেল। প্রায় তার মনে হয় কয়েকটা ধারালো নখযুক্ত আঙুল তার মাথার ভেতরটা চিরে দিচ্ছে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, তারপর হাউমাউ করে কাঁদে। এদেশে কিছুদিন চিকিৎসার পর অশোককে পাঠিয়ে দেওয়া হলো আমেরিকায় তার এক পিসতত দাদার কাছে। সেখান থেকে 2 বছর বাদে সে ফিরে এলো নতুন মানুষ হয়ে। চেহারা তো ভালো হয়েছেই, ব্যবহারও অনাড়ষ্ট, কথাবার্তা ঝকঝকে। ফেরার সঙ্গে সঙ্গে রঘুবীর প্রসাদ অশোককে জড়িয়ে ফেললেন ব্যবসার কাজে। মায়ের সংস্পর্শে থেকে যাতে আবার দুর্বল হয়ে না পড়ে তার জন্য তাকে দেওয়া হলো রাঁচি অফিসের ভার। বিদেশ থেকে অশোক এই তত্ত্বটা আরও ভালো করে শিখে এসেছে। অস্ত্র হাতে তুলে নাও, প্রতিযোগীদের ধ্বংস করো। অস্ত্র মানে আর বন্দুক পিস্তল নয়, অস্ত্র হলো টাকা। তুমি টাকা বাড়িয়ে যাও, অন্য সবাই এসে তোমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। অশোক টাকা বাড়ানোর নেশায় মেতে উঠল। সে এখন সম্পূর্ণ নির্দয়। কোনো কর্মচারী তার নির্দেশ মানতে সামান্য গাফিলতি করলেই অশোক তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়। কেউ তার কথায় প্রতিবাদ করলে অশোক তাকে ধনে প্রাণে মারে। পেট্রোলে কেরোসিন মেশাও, সিমেন্টে গেড়ি মাটি মেশাও, তাতে টাকা বাড়বে। সরকারের কন্ট্রাক্ট নেওয়ার পর মাল সাপ্লাই না দিয়ে বিল সাবমিট করো, কয়েক % এদিক ওদিক ছড়িয়ে দাও, তোমার টাকা বাড়বে। নতুন কারখানা খোলা হবে বলে আদিবাসীদের গ্রাম থেকে উচ্ছেদ করো, ঠিকাদারদের হাত করে ওদের ঝুপড়িগুলোতে আগুন লাগিয়ে দাও। MLA আর মন্ত্রীদের মাঝে মাঝে এনার হোটেলে ডেকে এনে খাওয়া দাওয়াও, আর হাতে একটা খাম ধরিয়ে দাও। তারপর দেখো কেমন করে ওরা তোমার পা চাটে। কয়েক বছরের মধ্যে রঘুবীর প্রসাদকেও স্বীকার করতে হলো যে এ ছেলে তার দাদাদেরও ছাড়িয়ে যাবে। তার উন্নতি প্রায় সরল রেখায় চলছে, একটুও বাঁক নেই। নতুন নতুন ব্যবসার দিকে ঝুঁকেছে সে। এখন অশোক যা ছুটছে তাই শোনা হয়ে যাচ্ছে। একজন সরকারি অডিটরকে অশোক এমন নিখুঁত কায়দায় খুন করালো যে সে ব্যাপারে কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারল না। রঘুবীর প্রসাদ একেবারে চমকৃত হয়ে গেলেন। এই ছেলের বিয়ে দেওয়ার কথা তিনি ভাবছিলেন। এবার ঠিক করলেন আরও একটু অপেক্ষা করা যাক। এই ছেলে যেমনভাবে উঠছে তাতে বিড়লা বা খৈতান বা জৈনদের বাড়ি থেকেই অশোককে জামাই করার জন্য আগ্রহ প্রকাশ করবে নিশ্চয়ই। বাবার পদাঙ্ক অনুসরণ করে অশোক অবশ্য এর মধ্যে একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে রক্ষিতা করেছে। বাইরে অবশ্য তার পরিচয় অফিস সেক্রেটারি। তারপর একদিন আরও একটা ঘটনা ঘটল। জুলাই মাসের এক শনিবার অশোক জরুরি কাজে রাঁচি থেকে খড়গপুর আসছিল গাড়িতে। এখনও অশোক নিজে গাড়ি চালায় না, ড্রাইভার থাকে, আর একজন বিশ্বস্ত কর্মচারীও থাকে সবসময়, যে আসলে তার বডিগার্ড। ঝিরঝির বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকেই, সেজন্য গাড়ির গতি একটু ধীর। পেছনের সিটে বসে অশোক ব্যবসার কাগজপত্র পড়ে যাচ্ছে। একটা হাত তার রক্ষিতা বনাম সেক্রেটারি স্টেলার উরুর উপর রাখা। স্টেলা অবশ্য ঢুলছে অনেকক্ষণ ধরে। বাহারা গোড়ার একটু আগে দেখা গেল রাস্তার ওপরে বেশ ভিড়। দুপাশে অনেক গাড়ি জমে গেছে। একটা পুলিশের গাড়িও দেখা যাচ্ছে। কাগজপত্র থেকে চোখ তুলে অশোক জিজ্ঞেস করল, কেয়া হুয়া? ড্রাইভার বলল, অ্যাক্সিডেন্ট মালুম হতা। বিরক্তিতে অশোকের ভুরু কুকড়ে গেল। লাঞ্চের আগেই তার খড়গপুর পৌঁছানো দরকার, কিন্তু রাস্তা এমন জ্যাম হয়ে আছে যে গাড়ি এগোবার কোনো উপায়ই নেই। একটুক্ষণ অপেক্ষা করার পর অশোক গাড়ি থেকে নেমে পড়ল। স্টেলা ঘুমিয়েই রয়েছে। অল্প অল্প বৃষ্টি এখনো পড়ছে, তার মধ্যেও এত লোক রাস্তায় দাঁড়িয়ে। হাইওয়ের ওপরে এত মানুষ আসে কোথা থেকে? অশোক এগিয়ে গেল পায়ে পায়ে। বেশ বড় রকম দুর্ঘটনা। একটা ট্রাক রাস্তা ছেড়ে বেরিয়ে গিয়ে ধাক্কা মেরেছে পাশের শাল গাছে। একটা সাদা রঙের ফিয়াট গাড়ি তেরচাভাবে বেঁকে দাঁড়িয়ে আছে। সেই ফিয়াট গাড়িতে চাপা পড়েছে একজন গ্রাম্য মহিলা আর একটা বাচ্চা মেয়ে। প্রকাশ্য দিনের আলোয় এরকম দুর্ঘটনার কোনো কারণ নেই, কিন্তু ফিয়াট গাড়ির ড্রাইভার নাকি ঘুমে ঢলে পড়ছিল। ডেড বডি এখনও সরানো হয়নি,
রাস্তার পাশে চাপ চাপ রক্ত বৃষ্টির জন্য ধুয়ে যায়নি। ঝাড়গ্রাম থেকে অ্যাম্বুলেন্স আসবে, সেই জন্য অপেক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার পর ফিয়াট গাড়িটি পালাতে পারেনি, কারণ তার ব্রেক জ্যাম হয়ে গেছে। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই একটা পুলিশের গাড়ি এসে পড়েছিল বলে উত্তেজিত জনতা মারধর বা ভাঙচুরের তাণ্ডব করতে পারেনি। অবশ্য এরা শহরের জনতা তো নয়, তাই চট করে ক্ষিপ্ত হয় না। ফিয়াট গাড়িটিতে শুধু চালক ছাড়া আর কেউ ছিল না। সেই চালকটি পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছে। এই দুর্ঘটনার দৃশ্যটি অশোকের মনে প্রথমে কোনো দাগ কাটেনি। সে খালি অস্থির হয়ে ভাবছিল, খড়গপুর পৌঁছাতে তার দেরি হয়ে যাচ্ছে, ব্যবসার কাজে লোকসান হচ্ছে। পুলিশ তো আগে রাস্তাটা পরিষ্কার করে দিলেই পারে। ফিয়াট গাড়ির চালকটি একবার মুখ ফেরাতেই অশোক তাকে খুব ভালো করে দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কামান গোলার মতো প্রচণ্ড একটা শব্দ হলো। এ কি? লোকটাকে অবিকল অশোকের মতো দেখতে, একরকম উচ্চতা, একরকম গায়ের রং, নাক চোখের দারুণ মিল। সে একটা সিগারেট ধরিয়ে কথা বলছে পুলিশ অফিসারের সঙ্গে। ফিয়াট গাড়ির চালকটির মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। দেখলেই বোঝা যায় সে যথেষ্ট অর্থবান। সে টাকা পয়সার অস্ত্র উঁচিয়ে ধরলেই পুলিশ থেকে আরম্ভ করে আর সবাই তার সামনে হাত জোর করে দাঁড়াবে। কিন্তু অশোক অহেতুকভাবেই সাংঘাতিক ভয় পেয়ে গেল। তার মনে হলো, যদি জনতা তাকে ওই লোকটির যমজ ভাই মনে করে, সবাই মিলে যদি তেড়ে আসে তার দিকে। কেউ অশোককে লক্ষ্য করছে না, তবু অশোক দু হাতে মুখ চাপা দিয়ে নেমে গেল রাস্তার পাশের নালায়। তারপর অশোক আর আগের অশোক রইল না। সে ভুলে গেল খড়গপুরে তার জরুরি কাজের কথা, তার গাড়ির কথা, স্টেলার কথা। তার নাম যে অশোক তাও বোধহয় তার আর মনে নেই। নালাটা পেরিয়ে সে চলে গেল ওপারে। তারপর একটা ছোট শালের জঙ্গল। অশোক সেই জঙ্গলে ঢুকে ছুটতে লাগলো। এখন সে খালি শুনতে পাচ্ছে মর্মর শব্দ। কতগুলো ধারালো নখযুক্ত আঙুল যেন তার মাথাটা চিরে দিচ্ছে। সে ফিরে গেছে তার 17 বছর বয়সে। সে যেন মমিনপুরের মোড় থেকে তার গাড়ি ছেড়ে পালাচ্ছে। ছুটতে ছুটতে কয়েকবার হোঁচট খেয়ে, দু একবার দম নিয়ে প্রায় 2.5 ঘন্টা পর অশোক এক জায়গায় এসে একেবারে থামল। সেখানে আদিবাসীদের একটা হাট বসেছে। একটা খেজুর গাছের তলায় বসে অশোক হাঁপাতে লাগলো জিভ বার করে। তার খালি এখন একটাই ইচ্ছে করছে, কোনো ক্রমে মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু মায়ের কাছে কি করে পৌঁছানো যায় তার এখন অশোক জানে না। প্রায় বছর দেড়েক হলো সে তার মাকে একবারও চোখে দেখেনি। একটু পরে একজন আধা মাতাল ভিখারি এসে অশোকের সামনে দাঁড়িয়ে বলল, এ বাবু, 1 রুপিয়া দিবি? অশোক কোনোদিনও ভিখারিদের পয়সা দেয়নি, কিন্তু আজ সে কোটের পকেটে হাত ঢোকালো। তার কাছে টাকা পয়সা কিছু নেই। বড় লোকেরা সঙ্গে টাকা রাখে না, তাদের থাকে চেক বই, ডাইশান ক্লাবের কার্ড ইত্যাদি। খুচরো 200-500 টাকা অশোক তার বডিগার্ডের কাছে রাখে সবসময়। ভিখারিটিকে পয়সা দিতে পারল না অশোক, কিন্তু তার হাত ঘড়িটা খুলে দিল, যেন সে এখন এই ঘড়িটার কোনো মূল্য বোঝে না। লোকটা নির্বিবাদে ঘড়িটা নিয়ে জুয়া খেলার বোর্ডের দিকে গেল। ওখানে ঘড়ি ভাঙিয়ে টাকা পাওয়া যায়। এরপর আরও একটা লোক এসে হাত পাতল তার কাছে। অশোকের বাঁ হাতে 2টো আংটি, দুটোই খুলে সে দিয়ে দিল তাকে। সঙ্গে সঙ্গে আরও একজন ওর হাত থেকে কেড়ে নিল একটা। তারপর রটে গেল যে একটা বাবু যা চাওয়া হচ্ছে তাই দিয়ে দিচ্ছে। ধেয়ে এলো আরও অনুগ্রহ প্রার্থীরা। যেহেতু অশোক সব জিনিসের মূল্য ভুলে গেছে, তাই সে দিয়ে দিতে লাগলো সবকিছু। তার সিগারেট কেস, লাইটার, তার কোট, শার্ট, এমনকি পেন্টুলন পর্যন্ত। এরও পরে একজন উলঙ্গ লোক এসে বলল, এ বাবু, আমায় কিছু দিবি না? শুধু জাঙ্গিয়া ছাড়া অশোকের আর কিছু নেই, সেটাও সে খুলে দিল বিনা দ্বিধায়। তারপর সে আর বাবু শ্রেণীতে রইল না। জল কাদার মধ্যে উলঙ্গ অবস্থায় শুয়ে থেকে কিছুক্ষণের মধ্যেই সে একজন জঙ্গলি মানুষ হয়ে গেল। বিকেল যখন শেষ হয়ে এসেছে, হাট ভাঙবার মুখে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে ঘিরে ধরল তাকে। প্রথমে তারা তাকে ভেঙচি কাটতে লাগলো। তারপর অশোকের কাছ থেকে কোনো রকম সাড়া না পেয়ে তারা ছুটতে লাগলো ছোট ছোট ঢিল। কেউ কেউ লাথি মারতে লাগলো তার গায়ে। প্রয়াগের মেলায় সম্রাট অশোক সর্বস্ব বিলিয়ে দিয়ে ধর্মসুখ হয়েছিলেন, আর এখানে এই নাম না জানা আদিবাসীদের হাটে অশোক একেবারে নিঃস্ব হয়ে গিয়েও সাধারণ পাগলের ভাগ্যে যা জোটে তাই ভোগ করতে লাগলো। আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন।